বিনিময় চুক্তির আওতায় হাসিনাকে ফেরত দেবে ভারত। আশা উপদেষ্টা আসিফের ফেরানোর সিদ্ধান্ত রাজনৈতিক, জানালেন পররাষ্ট্র সচিব। অন্তর্বর্তী সরকার নিয়ে হাসিনার বক্তব্যের সমর্থন নেই ভারতের। সংসদীয় সভায় বিক্রম মিস্ত্রি দলের সঙ্গে সীমাবদ্ধ নয় ঢাকা দিল্লি সম্পর্ক। আয়নাঘরের অস্তিত্ব স্বীকার করলেন মহাপরিচালক। নির্যাতন হত্যার ঘটনায় ক্ষমা প্রার্থনার র্যাব বিলুপ্তির সিদ্ধান্ত এলো নানা মহল থেকে। র্যাবে যে আয়নাঘরের যে বিষয়টা এসেছে সেটা আপনার এটা তো ছিল, আছে, এবং কমিশন আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে যা অবস্থায় আছে ওই অবস্থায় রাখার জন্য। আদালত এবং আইনের যে নির্দেশ সেটা আমরা মানতে বাধ্য। জাহিদ মালিক পলক ও মির্জা আজমের বিরুদ্ধে দুদকের মামলা। সাবেক 5 এমপি ও তাদের পরিবারের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা। এবং রাজধানী ঢাকা সহ সারা দেশে জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশায় ব্যাহত ফেরি চলাচল, বিপাকে নিম্ন আয়ের মানুষ। সহ্য হচ্ছে না বাপ, ঠান্ডার জ্বালায় দেখেন কিভাবে দাঁড়িয়ে রয়েছি। কাজ কাম করতে পারতেছি না, শীতের জ্বালা শুতে পারতেছি না, কম্বল নেই, কিছু নেই। দর্শক, আমন্ত্রণ সংবাদরতে শুনছিলেন সংবাদ শিরোনামগুলো। সঙ্গে থাকছি আমি তানজিয়া জুথি। জানাবো বিস্তারিত। বন্দি বিনিময়ের চুক্তির আওতায় যথাসময়ে শেখ হাসিনাকে ভারত ফেরত দেবে বলে আশা করছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। দেশটিতে বসে বিদ্বেষমূলক বক্তব্য দেয়া থেকে বিরত রাখতে ভারত সরকার ব্যবস্থা নেবে বলেই মনে করেন তিনি। এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়টি আন্তঃমন্ত্রণালয় এবং রাজনৈতিক সিদ্ধান্ত বলে জানান পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন। নিয়াজ মোর্শেদকে সঙ্গে নিয়ে জান্নাতুল মোহনার প্রতিবেদন। 5 আগস্টের পর ভারত বাংলাদেশ সম্পর্কে টানাপোড়েনের লাগাম টানতে 9 ডিসেম্বর একদিনের সফরে ঢাকায় আসেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি। তার এই সফর দুই দেশের সম্পর্ক পুনর্মূল্যায়ন ও নতুন যাত্রা শুরু বলে মন্তব্য করেছেন পরিবেশ উপদেষ্টা। ভারতের সাথে তাদের যে পররাষ্ট্র সচিব এসেছিলেন সেখানে সম্পর্কটা পুনর্মূল্যায়নের এবং নতুন করে যাত্রা শুরুর একটা প্রক্রিয়া শুরু হয়েছে। ভারতে বসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য দেওয়া বন্ধে দেশটির সরকার ব্যবস্থা নেবে বলে মনে করেন স্থানীয় সরকার উপদেষ্টা। বন্দি বিনিময় চুক্তির আওতায় ভারত তাকে ফেরত দেবে বলে আশাও জানান তিনি। ভারতের পররাষ্ট্র সচিবকে বলা হয়েছে এবং তিনি সেটা ভারতে উত্থাপন করেছেন। আমরা আশা করি যে এই ধরনের কোনো বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে ভারত তাকে বাধা দেবে এবং যথাসময়ে বাংলাদেশের সাথে ভারতের যে বন্দি বিনিময় ট্রিটি আছে সেই ট্রিটি অনুযায়ী তাকে বাংলাদেশে ফেরত দেওয়া হবে। এদিকে তিমুর লেস্তে রাষ্ট্রপতির আগমন নিয়ে এক ব্রিফিংয়ে পররাষ্ট্র সচিব জানান শেখ হাসিনাকে কবে ফিরিয়ে আনা হবে সে সিদ্ধান্ত রাজনৈতিক। এটা আন্তঃমন্ত্রণালয় বিষয়ক একটা বিষয় এবং এটা একটি রাজনৈতিক সিদ্ধান্তের বিষয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ে যখন এই অনুরোধ আসবে তখন আমরা তার পরবর্তী প্রক্রিয়াটা শুরু করব। ভারতে আটক বাংলাদেশি নাবিকদের ফিরিয়ে আনতে ব্যবস্থা নেওয়ার কথাও জানান পররাষ্ট্র সচিব। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। শেখ হাসিনার কোনো বক্তব্যকেই সমর্থন করে না ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটিকে এ কথা জানান ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি। বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক কেবল একটি রাজনৈতিক দল বা সরকারের মধ্যে সীমাবদ্ধ নয়। বিস্তারিত জানাচ্ছেন লুৎফর কবির। গেল 9 ডিসেম্বর ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রির নেতৃত্বে প্রতিনিধি দল ঢাকা ছাড়েন। সেই সফর নিয়ে কংগ্রেস নেতা ও লোকসভার বিরোধী নেতা শশী থারুর নেতৃত্বে বুধবার নয়াদিল্লির অ্যানেক্স ভবনে বৈঠক হয়। দুদেশের চলমান সংকট নিয়ে ঢাকায় অন্তর্বর্তী সরকারের সঙ্গে তার যে আলোচনা হয়েছে এবং ভারতের অবস্থান কি তা তুলে ধরেন বৈঠকে। ভারতে বসে শেখ হাসিনা বিবৃতি ও আপত্তিকর মন্তব্য করে যাচ্ছেন, এ বিষয়ে মিস্ত্রি বলেন তার বক্তব্যকে কোনোভাবেই সমর্থন করে না নয়াদিল্লি। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার নিয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা ভারত সমর্থন করে না। এসব নিয়ে দুদেশের সম্পর্কে অস্বস্তিকর পরিস্থিতি রয়েছে। শেখ হাসিনা তার মন্তব্যের জন্য ব্যক্তিগত যোগাযোগ ডিভাইস ব্যবহার করছেন। এ সংক্রান্ত তাকে কোনো প্ল্যাটফর্ম বা সুযোগ সুবিধা দেওয়া হয়নি, যা দিয়ে ভারতের ভূখণ্ডে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারেন। বৈঠকে পররাষ্ট্র সচিব মিস্ত্রি আরও বলেন, ঢাকায় সফরকালে তিনি অন্তর্বর্তী সরকারকে জানিয়েছেন বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক কোনো একক রাজনৈতিক দল বা একটি সরকারের মধ্যে সীমাবদ্ধ নয়। বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ককে গুরুত্ব দিয়ে থাকে নয়াদিল্লি। ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন ভারতের প্রায় 22 জন সংসদ সদস্য। পররাষ্ট্র সচিব তাদের জানান,
বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর সহিংসতার যে অভিযোগ ছিল তাতে উদ্বিগ্ন ভারত, যদিও সহিংসতার ঘটনায় অনেকে গ্রেফতার হয়েছেন। বিষয়টিকে ইতিবাচকভাবেই দেখছে নয়াদিল্লি। কিছু গণমাধ্যমে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে বলেও তুলে ধরেন ভারতের পররাষ্ট্র সচিব। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। র্যাবের বিরুদ্ধে গুম খুনের অভিযোগ স্বীকার করে ভুক্তভোগীদের কাছে ক্ষমা চাইল র্যাব। আয়নাঘর ছিল, আছে বলেও স্বীকার করেন বাহিনীর মহাপরিচালক। র্যাব বিলুপ্তির বিষয়ে সরকারের সিদ্ধান্তই চূড়ান্ত বলেও মতামত দেন তিনি। বলেন, কারো নির্দেশে আর গুম খুনে জড়াবে না র্যাব। সকালে র্যাব মিডিয়া সেন্টারে সমসাময়িক বিষয় নিয়ে মতবিনিময় সভায় এসব কথা বলেন র্যাব মহাপরিচালক AKM শহীদুর রহমান। শিউলি রায়ের রিপোর্টে বিস্তারিত। গণ অভ্যুত্থানের পর আলোচনায় আসে শেখ হাসিনার আয়নাঘর। চালানো হয় অভিযানও, উদ্ধার হয় 15 বছর ধরে আটকে থাকা বন্দিরা। এবার আয়নাঘর নিয়ে প্রকাশ্যে কথা বলেন র্যাব মহাপরিচালক। সম্প্রতি মানবাধিকার লঙ্ঘন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ তুলে পুলিশ সংস্কার কমিশনের কাছে র্যাব বিলুপ্ত সুপারিশ করেছে বিএনপি। এমন আলোচনার পর সংবাদ সম্মেলনে আসেন বাহিনীটির প্রধান AKM শহীদুর রহমান। বলেন, বিলুপ্ত করা হলে মেনে নেবে র্যাব। এই সময় প্রথমবারের মতো র্যাবের বিরুদ্ধে গুম ও খুনের অভিযোগ স্বীকারও করলেন বাহিনীটির প্রধান। বললেন, গুম খুন কমিশন কাজ করছে। র্যাবে যে আয়নাঘরের যে বিষয়টা এসেছে সেটা আপনার এটা তো ছিল, আছে, এবং কমিশন আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে যে যা অবস্থায় আছে ওই অবস্থায় রাখার জন্য কোথাও এখন কোনো রকম যেন কোনো পরিবর্তন না করা হয়। অ্যাকর্ডিংলি আমরা ঠিক ওইভাবেই রেখেছি যা যেভাবে ছিল অতীতে। এছাড়াও মহাপরিচালক জানান, এই পর্যন্ত 58 কর্মকর্তা সহ 4000-এর বেশি র্যাব সদস্যকে শাস্তির আওতায় আনা হয়েছে। র্যাবের যে সমস্ত সদস্য তারা আইন হাতে তুলে নেওয়া কিংবা তারা যদি অপরাধ কর্মে জড়িত হয় আমরা তাৎক্ষণিকভাবে তাদের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নেই। এই পর্যন্ত প্রায় র্যাবের 58 জন কর্মকর্তা এবং 4235 জন সদস্যকে শৃঙ্খলা ভঙ্গের জন্য অভিযুক্ত করে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। প্রতিষ্ঠার শুরু থেকে জঙ্গি অভিযান নিয়ে র্যাবের কোনো নাটক সাজিয়েছিল কিনা এমন প্রশ্নে মহাপরিচালক বলেন, জঙ্গিদের তৎপরতা ছিল, তবে প্রায় সময় মঞ্চস্থ হতো নাটক, বলির পাঠা হতো সাধারণ মানুষ। 5ই আগস্ট পরবর্তী সময়ে ছাত্র জনতার উপর গুলি করার ভিডিও ফুটেজও দেখে অনেককে আটক করা হয়। এখন পর্যন্ত সাবেক মন্ত্রীসহ মোট 353 জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানায় বাহিনীটি। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। দর্শক, যেমনটি শিউলি রায়ের রিপোর্টে জানছিলেন যে র্যাবের বিরুদ্ধে গুম খুনের অভিযোগ স্বীকার করে ভুক্তভোগীদের কাছে ক্ষমা চাইল র্যাব। আয়নাঘর ছিল, আছে বলেও স্বীকার করেন বাহিনীর মহাপরিচালক। দর্শক, বিস্তারিত জানবো আমাদের সহকর্মী শাহাদাত নিশাদের কাছ থেকে। তিনি আমার সাথে স্টুডিওতে আছে, আমি সরাসরি যুক্ত হচ্ছি। নিশাদ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। নিশাদ, কয়েকদিন আগে আইজিপি জুলাই গণ অভ্যুত্থানে পুলিশের ভূমিকার জন্য আসলে তিনি দুঃখ প্রকাশ করেছেন, আজ আবার র্যাব ক্ষমা চাইলেন। আমি আসলে জানতে চাইছি যে আসলে এই ক্ষমা চেয়ে দায় মুক্তির সুযোগ আছে কিনা, আপনি এ নিয়ে কি বলবেন আমাদের দর্শককে? জি, ধন্যবাদ আপনাকে। আসলে আমি আজকে র্যাব মহাপরিচালক একটি কথা দিয়ে শুরু করতে চাই। তিনি আজকে বলেছেন যে আসলে একটা মানুষ যখন যে পোশাকে পরুক না কেন, মানুষটা যদি ভালো না হয়, তার মন যদি ভালো না থাকে, ভালো না হয়, সেক্ষেত্রে তার থেকে ভালো কাজ আশা করা যায় না। আবার পোশাক যত খারাপই হোক না কেন, মানুষটা যদি ভালো হয় তার থেকে কিন্তু ভালো কাজ আশা করা যায়। ঠিক তেমনি আমরা প্রেক্ষাপট 5 আগস্টের পরের যে বিষয়গুলো সেটাই কিন্তু লক্ষ্য করতে পারছি। অর্থাৎ 5 আগস্টের আগের প্রেক্ষাপট যেমন ছিল এখন আসলে তা পরিবর্তনের চেষ্টা চলছে। আমি যদি একটু বলতে চাই, 5 আগস্টের আগে যে ঘটনা, সেক্ষেত্রে আমরা দেখেছি রাজনৈতিক প্রভাবটা খুব বড় ভূমিকা পালন করেছে। রাজনৈতিক ক্ষেত্রে বিভিন্ন সময় অন্য রাজনৈতিক দলের মানুষজন যেমন নির্যাতনের শিকার হয়েছে, তেমনি সাধারণ মানুষও ভুক্তভোগী হয়েছে। তো আসলে 5 আগস্টের পরে যদি ঠিক একই প্রেক্ষাপট থাকে, তাহলে কিন্তু যে পরিবর্তন, সেই পরিবর্তনের ছোঁয়া কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীতে লাগেনি। যেমন আমরা যদি একটু ঘটনার প্রেক্ষাপটে যদি বলি, এখন যে অবস্থা চলছে, মামলা বাণিজ্য চলছে বিভিন্ন থানায় বলেন বা বিভিন্ন রাজনৈতিক ভাবে কিন্তু মামলা দিয়ে মানুষকে হয়রানি করা হচ্ছে, ফাঁসানো হচ্ছে। তো এই বিষয়গুলো যদি আইন শৃঙ্খলা বাহিনী বর্তমানে যারা কাজ করছেন তারা যদি এর সমাধান না করতে পারে বা এই বিষয়গুলো চলতে থাকে, তাহলে আগের যে অবস্থা ছিল সে অবস্থার যে পরিবর্তন, সেই পরিবর্তনটা কিন্তু আর লক্ষ্য করা যাবে না।
সেক্ষেত্রে বর্তমান যে আইন শৃঙ্খলা বাহিনী আমরা ইতিমধ্যেই যে দেখেছি আইজিপি ক্ষমা চেয়েছেন 5 আগস্টের সময় যে পুলিশ বাহিনী যে নির্বিচারে গুলি চালিয়েছিল এবং র্যাবের যে হেলিকপ্টারের মাধ্যমে গুলি ছোড়ার ঘটনাও কিন্তু র্যাব প্রশাসন থেকে ক্ষমা চাওয়া হয়েছে এবং একই সাথে কয়েকদিন আগে ডিএমপি কমিশনারও কিন্তু যে মহানগর পুলিশের যে দায় সে দায় নিয়েও ক্ষমা চেয়েছে। তো আসলে দায় নিয়ে ক্ষমা চাওয়ার চাইতেও বড় বিষয় হচ্ছে যারা আসলে গুম খুন হয়েছে বা যে পরিবারের ক্ষতি হয়েছে তাদের কাছে আসলে এই ক্ষমাটা কি গ্রহণযোগ্যতা পেয়েছে বা পাবে? এই ক্ষমাটা তখনই গ্রহণযোগ্য হবে যখন প্রেক্ষাপটটা পরিবর্তন করতে পারবে। যদি পরিবর্তন না করতে পারে, আগের অবস্থায় ফিরে থাকে, তাহলে আসলে মানুষ তার যারা নিহত হয়েছে তাদের আত্মা যেমন শান্তি পাবে না, তেমনি সাধারণ বর্তমান যারা মানুষ চলছে তারা যে এটি পরিবর্তনের ধারা, পরিবর্তনে যে বাংলাদেশ পরিবর্তন হবে সেই ছোঁয়া কিন্তু তারা পাবে না। তো সেক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীকে অবশ্যই দল, বিশেষ করে আগে যেমন আমরা দলকানা দেখেছি, সেই দলকানা থেকে বেরিয়ে আসতে হবে এবং তাদেরকে সাধারণ মানুষের জন্য কাজ করতে হবে। দেখেন, আয়নাঘরের অস্তিত্ব নিয়ে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কথাবার্তা হয়েছে বা এটা নিয়ে অনেক তর্ক বিতর্কও হয়েছে। আজ আবার মহাপরিচালক র্যাবের উনিও স্বীকার করলেন। তো এই বিষয়টি নিয়ে আসলে আপনি কি ভাবছেন বা আপনার মতামত যদি আমি জানতে চাই। আয়নাঘরের বিষয়টা মূলত ডিজিএফআই যে আয়নাঘর সেটি নিয়ে কিন্তু মূলত আলোচনা প্রেক্ষাপট সৃষ্টি হয়েছে। এরপরে ডিবির আয়নাঘরটাও আলোচনায় এসছে এবং বর্তমানে র্যাবের আয়নাঘরটাও আলোচনায় এসছে। তো আসলে র্যাবের আয়নাঘরটা আলোচনায় আসার মূল যে কারণগুলো সেটি হচ্ছে যে গুম খুন কমিশন তারা পর্যালোচনা করেছে 400টি ঘটনাকে তারা পর্যালোচনা করে দেখেছে 178টি ঘটনায় ঘটেছে র্যাবের আয়নাঘরে। তো এই ঘটনার প্রেক্ষিতে কিন্তু এখন আয়নাঘরটা সবচেয়ে বেশি আলোচিত। মূলত এখানে অনেকজন কিন্তু ইতিমধ্যে আমরা দেখেছি তারা দীর্ঘ অনেক বছর ধরে নিখোঁজ রয়েছে। আমি একটু আগেই যে বলেছি যে আসলে দলীয় প্রভাবের কারণে অনেকে দলের কারণে কিন্তু এই আয়নাঘরে বন্দী হতে হয়েছে। র্যাবটা মূলত আসলে কেন প্রতিষ্ঠা করা হয়েছে? র্যাবটা প্রতিষ্ঠা করা হয়েছিল 2004 সালে বিএনপি সময়কার সময়ে এটি প্রতিষ্ঠা করা হয়েছিল অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা বজায় ক্ষেত্রে ইনস্ট্যান্ট যে অপারেশনগুলো হয়ে থাকে আইন শৃঙ্খলা বাহিনী, সেক্ষেত্রে র্যাবকে প্রতিষ্ঠিত করা হয়েছে। কিন্তু তার প্রেক্ষাপট থেকে পুরোটা ভিন্ন দিকে চলে গিয়েছে যখন 2009 সালের পর থেকে আসলে আওয়ামী লীগের সরকারের আমলে দেখেছি যে বিভিন্ন সময় রাজনৈতিক প্রেক্ষাপটগুলোতে র্যাবকে ব্যবহার করা হতো। তো এই ক্ষেত্রে আসলে দলীয় প্রভাবে যখন র্যাব ব্যবহার হয়েছে তখন সে কিন্তু তার প্রতিষ্ঠার যে মূল উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্য থেকে কিন্তু তারা তখন পথ পরিবর্তন হয়ে যায়। এক্ষেত্রে শুধু র্যাব না, অন্যান্য বাহিনীরও একই অবস্থা সৃষ্টি হচ্ছে। আমরা পুলিশ 5 আগস্টের আগে যেমন দেখেছি পুলিশের নির্বিচারগুলি, এক্ষেত্রে অনেকেই যেমন নির্দেশে কাজ করেছে তেমনি অনেকে আবেগেও কাজ করেছে। আমি র্যাব নিয়ে যেহেতু কথা হচ্ছিল, র্যাব বিলুপ্তির সিদ্ধান্ত এলে মানা হবে এই বিষয়টি নিয়ে আজকে আমি হেডলাইনেও পড়লাম। এই বিষয়ে আসলে র্যাব প্রশাসন কি বলছে বা তাদের বক্তব্য কি আপনি পেয়েছেন কিনা? আসলে র্যাবের নির্দিষ্ট কোনো আইনি কাঠামো নেই। র্যাব কিন্তু প্রতিষ্ঠিত হওয়ার পরে পুলিশ, বিজিবি, তারপর অন্যান্য যে নৌবাহিনী, বিভিন্ন যে বাহিনীগুলো আছে সেই বাহিনী থেকে কিন্তু মূলত র্যাবটাকে প্রতিষ্ঠিত করা হয়েছিল। আমি একটু আগে বলেছি যে দেশের অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলার ক্ষেত্রে ইনস্ট্যান্ট কার্যক্রমের জন্য র্যাবের প্রতিষ্ঠা। তো সেক্ষেত্রে যেহেতু র্যাবের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ছিল এবং সেই অভিযোগগুলোর মূলত সামনে আনা হয়েছে, বিএনপিও র্যাবের বিলুপ্তি চেয়েছে এবং একই সাথে কয়েকদিন আগে কলামিস্ট ফরহাদ মাজার তিনিও র্যাবের বিভিন্ন কার্যক্রম নিয়ে বলেছেন, র্যাবের বিলুপ্তি চেয়েছেন। তো এক্ষেত্রে আসলে কোনো নির্দিষ্ট কোনো প্রভাব পড়বে না যদি র্যাব বিলুপ্ত হয়। সেই ক্ষেত্রে তারা তাদের নিজস্ব বাহিনী আছে, সেই বাহিনীগুলোতে থাকবে। তবে র্যাবকে যদি আরো সংস্কার করা যায় সেক্ষেত্রে নতুন যেহেতু প্রেক্ষাপট ভিন্ন হওয়ার পরে র্যাবকেও সংস্কার করা হয়েছে, র্যাবের যে মহাপরিচালক পরিবর্তন হয়েছে, বিভিন্ন জায়গায় পরিবর্তন করা হয়েছে। যাদেরকে পরিবর্তন করা হয়েছে তারা যদি তাদের আগের যে ভুলগুলো সেগুলো ভুল শুধরে যদি তাহলে কিন্তু র্যাবের সার্থকতা থাকবে। অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে আমাদের সহকর্মী শাহাদাত নিশাত স্টুডিওতে যুক্ত ছিলেন। অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগ তদন্তে সাবেক 5 এমপি ও তাদের পরিবারের সদস্যদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে দুর্নীতি দমন কমিশন। বৃহস্পতিবার প্রথম কর্মদিবসেই এ সিদ্ধান্ত নিয়েছে নতুন কমিশন। এছাড়া সাবেক মন্ত্রী জাহিদ মালিক, সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং মির্জা আজম ও তাদের পরিবারের বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন। এ বিষয়ে আরো জানাচ্ছেন ফজলাদিত্য। দুর্নীতি দমন কমিশনের নতুন চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেনের নেতৃত্বে প্রথম সভায় সাবেক 5 সংসদ সদস্য ও তার পরিবারের সদস্যদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞার সিদ্ধান্ত হয়েছে। দ্রুত এই সিদ্ধান্ত আদালতে পাঠানো হবে বলে জানান সংস্থাটির গণসংযোগ কর্মকর্তা আক্তারুল ইসলাম।
বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা পেয়েছেন ফেনী 1 আসনের সাবেক এমপি আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, ভোলা 3 আসনের নুরনবী চৌধুরী শাওন, হবিগঞ্জ 3 আসনের আবু জাহির, নোয়াখালী 1 আসনের HM ইব্রাহিম এবং লক্ষ্মীপুর 2 আসনের নুরউদ্দিন চৌধুরী নয়ন। একই সঙ্গে তাদের স্ত্রী ছেলেমেয়েদের বিদেশ যাত্রায়ও নিষেধাজ্ঞা দেওয়া হয়। 5 জন সংসদ সদস্য এবং তাদের পরিবারের সদস্যদের বিদেশ যাত্রার নিষেধাজ্ঞা প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। যাদের বিরুদ্ধে এই সিদ্ধান্তগুলো গৃহীত তারা হচ্ছেন জনাব আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম ফেনী 1, জনাব নুরনবী চৌধুরী শাওন ভোলা 3, জনাব আবু জাহির হবিগঞ্জ 3, জনাব HM ইব্রাহিম নোয়াখালী 1 এবং জনাব নুরউদ্দিন চৌধুরী নয়ন লক্ষ্মীপুর 2 এবং তাদের পরিবারের সদস্যদের বিদেশ যাত্রা রহিত করে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই 5 জনের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও লুটপাটের নানা অভিযোগ রয়েছে। পাশাপাশি অর্থ আত্মসাৎ ও অর্থ পাচারের মাধ্যমে দেশে বিদেশে বিপুল পরিমাণ সম্পদ গড়ার অভিযোগও রয়েছে। অভিযোগের অনুসন্ধানে তাদের বিদেশ যাত্রায় এই নিষেধাজ্ঞার সিদ্ধান্ত হয়। এদিকে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক অর্থমন্ত্রী জাহিদ মালেক ও তার ছেলে, সাবেক ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও তার স্ত্রী এবং সাবেক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম ও তার স্ত্রীর বিরুদ্ধে আদালতে 6টি মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানির দিন এগিয়ে আনতে চট্টগ্রাম আদালতে আবেদন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম মহানগর দায়রা জজ সাইফুল ইসলামের আদালতে এ আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী রবীন্দ্র ঘোষ। আবেদন মঞ্জুর করলেও স্থানীয় ওকালতনামার না আনা পর্যন্ত শুনানি হবে না বলে জানিয়েছেন আদালত। এর আগে গেল 3 ডিসেম্বর একই আদালত তার জামিন শুনানির দিন আগামী 2 জানুয়ারি নির্ধারণ করেছিল। এর আগে 25 নভেম্বর ঢাকা থেকে জাতীয় পতাকা অবমাননার মামলায় তাকে গ্রেফতার করে চিন্ময় প্রভু এবং আরও কিছু লয়ার এখানে ক্রিমিনাল কেসে ইনভলভ হয়েছে এবং এই কারণে লয়ার যারা এখানে ওনার লয়ার ছিলেন তাদেরকেও এই ক্রিমিনাল কেজের আসামি করা হয়েছে। গতকালকে এসেছিলাম, গতকালকে শুনানিটা হয় নাই আনফরচুনেটলি। আজকে উনি অ্যাকসেপ্ট করেছেন আমাকে শুনবেন বা আমার লয়ারকে শুনবেন। আমি চাই যে আমার বারে একজন অ্যাডভোকেট আসছেন, ওনাকে আমরা যতটুকু নিরাপত্তা বা সহযোগিতা করা দরকার আমরা দেওয়ার জন্য প্রস্তুত। উনি ওনারভাবে আইনগতভাবে মোকাবেলা করবেন এবং আমরা মনে করি আজকে উনি একটা দরখাস্ত নিয়ে আসছিলেন, তবে ওনার ওকালতনামাটা ছিল সুপ্রিম কোর্ট বারের। তো বিজ্ঞ আদালত বলছে যে এবারের একটা ওকালতনামা যে কোনো লয়ার দিয়ে আপনি দিলে আমি শুনানি করব, এই কথা বলে ওনাকে আপাতত এই অবস্থায় আছি। কুয়াশায় ঢাকা পড়েছে রাজধানী থেকে পুরো উত্তরাঞ্চল। দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় 10.2 ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশার কারণে প্রতিদিনই বন্ধ রাখতে হচ্ছে পাটুরিয়া, দৌলদিয়া ও আরিচা কাজিরহাট নৌপথে ফেরি চলাচল। চরম দুর্ভোগ পোহাচ্ছে সব পেশাজীবীর মানুষ। সহকর্মীদের পাঠানো তথ্য ও চিত্রে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট। কাঠ পুড়িয়ে উষ্ণতা নিচ্ছে মানুষজন। তাপমাত্রা কমছে দেশের প্রায় সব অঞ্চলেই। চুয়াডাঙ্গার রেকর্ড সর্বনিম্ন তাপমাত্রা 10.2 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল 97%। শীতের তীব্রতা ভোগাচ্ছে দিনমজুরদের। খুব সকালে কাজে বের হতে পারেননি অনেকেই, এতে কমেছে আয় উপার্জনও। তো যাচ্ছে না বাপ, ঠান্ডার জ্বালায় দেখেন কিভাবে দাঁড়িয়ে রয়েছি। কাজ কাম করতে পারতেছি না, শীতের জ্বালা শুতে পারতেছি না, কম্বল নেই, কিছু নেই। পাল্লা দিয়ে বাড়ছে ঠান্ডাজনিত রোগ। সর্দি, কাশি, নিউমোনিয়া সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা, ভুগছেন বয়স্করাও। নেতিবাচক প্রভাব পড়েছে ট্রেনের সময়সূচিতেও। এগুলো হচ্ছে কারণ কুয়াশার কারণে স্পিডগুলো সেরকম থাকতেছে না। যে সেকশনে যে স্পিড দেওয়া আছে সেই স্পিড ছাড়া কম গতিতে গাড়ি চলছে। গোপালগঞ্জের চিত্র অনেকটা একই রকম। চরম বিপাকে খেটে খাওয়া মানুষ। ভাই লোকজন তো বার হয় না, তার ভাড়া কইব শীতে মানুষজন বার হইতেছে না, বুঝছেন? এই শীতে মনে করেন আমরা বয়স্ক লোক যারা বিশেষ করে তারা অত্যন্ত কষ্ট পাচ্ছি। এদিকে ঘন কুয়াশায় ঢেকে গেছে নওগাঁ। গেল 3 দিন দেখা নেই সূর্যের। কনকনে ঠান্ডায় জবুথবু সাধারণ মানুষ। প্রচুর ঠান্ডা পড়ছে ভাই আমাদের নওগাঁ জেলাতে, আমাদের চলাফেরা করার সমস্যা হয়ে গেছে। হেভি কুয়াশা, ঠান্ডায় মানুষজন কাজকাম করতে পারতেছে না। ঘন কুয়াশার কারণে প্রতিদিনই বন্ধ রাখতে হচ্ছে পাটুরিয়া, দৌলদিয়া ও আরিচা কাজিরহাট নৌপথে ফেরি চলাচল।
ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকরা। এমন কোনো ব্যবস্থা নেই যাতে এই কুয়াশার মধ্যেও স্বাভাবিক গতিতে ফেরি চলাচল করতে পারে। কুয়াশার কারণে লঞ্চ ফেরি ঠিকমতো আসতে পারে না, তারপরে আপনার লঞ্চগুলো চোরাবালিতে আটকে যায়, অন্ধকারে কুয়াশায় দেখা যায় না কিছু। কুয়াশা কেটে গেলে যানবাহন পারাপারে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানায় বিআইডব্লিউটিসি। পৌষের শুরুতেই শৈত্যপ্রবাহের আশঙ্কা রয়েছে বলে জানায় আবহাওয়া অফিস। সালমা জাহান, নিউজ ডেস্ক, দেশ টিভি। দর্শক, শীতের রাতের জনজীবন নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন চুয়াডাঙ্গা থেকে সহকর্মী খায়রুজ্জামান সেতু এবং কুমিল্লা থেকে সুমন কবির। আমি প্রথমেই চলে যাচ্ছি সেতুর কাছে। সেতু, শীত হঠাৎ করে জেঁকে বসেছে এবং যেহেতু শীতের রাত আসলে কেমন আসলে দেখছেন শীতার্ত মানুষের জীবন, যদি জানাতেন আমাদেরকে। ধন্যবাদ জ্যোতি। আপনি যেমনটি বলছিলেন কিছুক্ষণ আগে আর কি, যে শীতের যে মানে প্রকোপ চুয়াডাঙ্গাতে, সে শীতের রাত সম্পর্কে তো একটু বলতে চাই। তার আগে কিন্তু আজকে সারাদিনের চিত্র সংক্ষেপে বলতে হয়। সেটা হচ্ছে কিন্তু আজকে সকাল 7টা কিংবা 8টার দিকে কিন্তু ঘন কুয়াশায় ঢাকা ছিল। অবশ্য ভোরের দিকে কিন্তু কুয়াশা কেটে গেছিল। 10টা 11টার দিকে কিছুটা সূর্যের আলো চুয়াডাঙ্গাবাসী দেখতে পেলেও তারপরে কিন্তু যে সেই সূর্যের যে প্রখর তেজ, সেই তেজ কিন্তু চুয়াডাঙ্গাবাসী বুঝতে পারেনি। বলা যেতে পারে আজকে সারাটা দিনই কিন্তু চুয়াডাঙ্গাবাসী গরম পোশাক পরে চলাফেরা করেছে। আর বিকালের পরপরই কিন্তু কুয়াশার ভাব চলে আসার পরে বিকালবেলা কিন্তু বলা যেতে পারে যে ওই বিকালের দিকে কিন্তু সন্ধ্যার একটা ভাব মানে পরিবেশ তৈরি হয়েছিল। তো সেই ক্ষেত্রে এই যদি হয়ে থাকে, তো সেক্ষেত্রে এখন যে চুয়াডাঙ্গার যে অবস্থা, সেটা হচ্ছে কিন্তু আমার পিছনে দেখতে পাচ্ছেন যে যারা খেটে খাওয়া দিন মজুর, তারা কিন্তু খড়কুটো জ্বালিয়ে কখনো হচ্ছে বা খড়কুটোর আগুন নিয়ে তার উষ্ণতা নেওয়ার চেষ্টা করছে এবং একই সাথে পিছনে কিন্তু কুয়াশায় ঢেকে গেছে। এবং আবহাওয়া অফিস আমাকে যেমনটি জানিয়েছে, আজকে সন্ধ্যা 6টায় কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 17.5 ডিগ্রি সেলসিয়াস। এবং একই সাথে কিন্তু এই যে কুয়াশার যে অবস্থা এখন দেখা যাচ্ছে, যত রাত হচ্ছে গভীর হবে তত কিন্তু কুয়াশার পরিমাণও বাড়বে। সেক্ষেত্রে সর্বশেষ যে অবস্থাটা সেটা হচ্ছে কিন্তু ভোর রাতের দিকে কিন্তু কুয়াশা একদম ঢাকা পড়বে চুয়াডাঙ্গা জেলা, এমনটি কিন্তু আমাকে জানিয়েছে। এবং একই সাথে যে এখনো কয়েকদিন কিন্তু এই যে আজকের যে পরিবেশ হচ্ছে চুয়াডাঙ্গাতে দেখা গেছে, কয়েকটা দিন কিন্তু এইভাবেই হচ্ছে চুয়াডাঙ্গার অবস্থা মানে পরিবেশের অবস্থা দেখা যাবে। তো এক্ষেত্রে কিন্তু এই অবস্থায় কিন্তু চুয়াডাঙ্গার সবচেয়ে বেশি বিপাকে পড়েছে খেটে খাওয়া দিন মজুর মানুষ। কারণ তারা কিন্তু সকালে কিন্তু কাজে বের হতে পারছে না, আর কাজে বের হতে না পারার কারণে কিন্তু তারা একেবারে নাজেহাল হয়ে যাচ্ছে। এবং অনেকেই আছে দেখা যাচ্ছে না খেয়েই কখনো কখনো সময় পার করতে হচ্ছে। সেক্ষেত্রে আমি জেলা প্রশাসনের সাথে কথা বলেছি। জেলা প্রশাসন জানিয়েছে যে এখনো পর্যন্ত শীতার্তর জন্য কোনো বরাদ্দ কিংবা বাজেট কিন্তু সরকারিভাবে আসেনি। একই সাথে কিন্তু স্বেচ্ছাসেবী কোনো সংগঠনও কিন্তু আমাদের চোখে পড়েনি যে শীতার্তদের মাঝে কোনো হচ্ছে শীত বস্ত্র বিতরণ করতে। তবে জেলা প্রশাসন যে আমাকে জানিয়েছে, আশ্বাস করেছে, সেটা হচ্ছে যে ইতিমধ্যেই 10,000 হচ্ছে কম্বলের বরাদ্দ কিন্তু চুয়াডাঙ্গাবাসীর জন্য মন্ত্রণালয় থেকে পাঠিয়েছে। হয়তো বা 2-1 দিন পরেই তিনি হাতে পাওয়ার পরে কিন্তু শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করবে আর কি। এখন এই ছিল চুয়াডাঙ্গা থেকে সর্বশেষ। এখন আমরা চলে যাচ্ছি কুমিল্লাতে। সেখানে রয়েছে আমাদের সহকর্মী সুমন। সুমন, আপনি জানাবেন যে আপনার কুমিল্লায় এই যে শীতের রাতের কি অবস্থা? জি সেতু, আপনি যেটা বলছিলেন, আসলে কুমিল্লা আজকে সকাল থেকে আসলে সূর্য ওঠেনি। তবে একটা জানা কি, কুমিল্লার যে আবহাওয়াবিদ আমাদেরকে জানিয়েছেন আগামী 2 দিন আসলে শীতের তীব্রতা যেটা রয়েছে কুমিল্লা বৃদ্ধি পাবে। আজকে 14 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ছিল কুমিল্লায়, এবং দিনের বেলা 20.8, এবং কুমিল্লার রাতের তাপমাত্রা আরো নামার সম্ভাবনা রয়েছে। তবে একটাও জানি, কুমিল্লার যে অবস্থা আমরা দেখি শীতের ফুটপাতের, আপনি দেখতে পাচ্ছেন যে ফুটপাতে আসলে শীতের বেচা কিনা বৃদ্ধি পেয়েছে। এবং সেদিক থেকে যারা কুমিল্লা রয়েছে সকলে তারা বলছেন যে আগামী 2-3 দিন যদি এভাবে থাকে, তারা ফুটপাতে ব্যবসা করে, তারা বলছে শীতের কাপড় বিক্রি হবে এবং হচ্ছে। তবে এই বিষয়ে যারা খেটাকা মানুষ, তারা আছে বড় বিভাগ এবং নিম্ন আয়ের মানুষ যারা রয়েছে, তারা আসলে কর্ম করতে পারছে না। আজকে সারাদিন আসলে কুয়াশা ছিল, সারাদিনে সূর্য ওঠেনি। এবং সেদিক থেকে বলি, কুমিল্লার যে অবস্থা আগামী 2-3 দিন আসলে শীতের তীব্রতা বৃদ্ধি পাবে। এবং কুমিল্লার আবহাওয়াবিদ রয়েছেন, উনি আমাদেরকে জানিয়েছেন যে কুমিল্লা মানে এবার শীতের তীব্রতা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, আবহাওয়াবিদ আমাকে জানিয়েছে। তবে একটু জানে কি, কুমিল্লা কুয়াশার কারণে গাড়ি
চলাচলে একটি বিঘ্ন ঘটেছে সকাল ভোরের দিকে, এবং বেলা 12টা পর্যন্ত আমরা দেখেছি আসলে অনেক জায়গায় কুয়াশার কারণে আসলে গাড়ি চালাতে অসুবিধা হয়েছে, এবং সেদিক থেকে যদি কোনো অ্যাক্সিডেন্ট আজকে হয়নি। তো শীতের তীব্রতার যে অবস্থা আমি দেখেছি কুমিল্লার পরিস্থিতি আসলে আগামীকালও এরকম থাকবে, এরপরের দিন আর 2-3 দিন, এই সপ্তাহ আর 3-4 দিন থাকার সম্ভাবনা। তবে আবহাওয়াবিদ জানিয়েছেন আসলে কুমিল্লার যে বাতাস আর্দ্রতা ছিল 70% আজকে, সেদিক থেকে বলি কুমিল্লার যে অবস্থা শীতের তীব্রতা বৃদ্ধি পাবে, এবং যারা খেতে মানুষ, নিম্ন আয়ের মানুষ এবং যারা ফুটপাতে আসলে বসবাস করে তারা আসলে বেশি বিপদ আছে। এবং সেদিক থেকে কুমিল্লা শীতের বাজারে আমি দেখতে পাচ্ছেন বেচা কিনা আসলে জমে উঠেছে, এবং ফুটপাতের এই সাধারণ মানুষেরা রাত্রে 9টা বাজতে শুরু করলো, এখন পর্যন্ত আমি দেখতে পাচ্ছেন অনেক মানুষ আসলে কেনাকাটা করছেন শীতের তীব্রতা। এবং সেই দিক থেকে যদি বলি কুমিল্লার পরিস্থিতি যদি বলি আসলে স্বাভাবিক নয়। শীতের যে আগাম, এবং আমরা দেখেছি বিভিন্ন জায়গায় আগুন লাগিয়ে আসলে শীতের যে তাপদাহ রয়েছে নেওয়ার চেষ্টা করছে, সে কিছু মিলিয়ে বলা যায় কুমিল্লার যে অবস্থা শীতের তীব্রতা দিন দিন বৃদ্ধি পাবে, এবং আগামী 2-3 দিনে আসলে এটি শীতের এই তাপমাত্রা অব্যাহত থাকবে। সেই দিক থেকে বলা যায় কুমিল্লা খেটাকা মানুষরা আসছে, তারা আসছে বড় বিভাগে। এ ছিল কুমিল্লা থেকে সর্বশেষ। আমি এখন স্টুডিও বেরিয়ে যাচ্ছি, ভিতরে গেছে জ্যোতি। চুয়াডাঙ্গা থেকে আমাদের সহকর্মী খায়রুজ্জামান সেতু এবং কুমিল্লা থেকে সুমন কবির জানাচ্ছিলেন আসলে শীতের রাতের চিত্রের খবর। বায়ু ও পরিবেশ দূষণ রোধে গঠিত হচ্ছে উচ্চ পর্যায়ের টাস্ক ফোর্স। 2 দিনের মধ্যে গ্যাজেট প্রকাশিত হবে বলে জানান স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বিকেলে সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সভাকক্ষে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় বায়ু দূষণ রোধে করণীয় শীর্ষক আলোচনায় একথা বলেন তিনি। এছাড়া দখলকৃত খাস জমিকে পার্ক, খেলার মাঠ করার পরিকল্পনার কথা জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, রাতারাতি বায়ু দূষণ সমস্যার সমাধান করা সম্ভব না। পানি ছেটানো, উন্মুক্ত স্থানে বর্জ্য পোড়ানো বন্ধ করা সহ ঢাকাতে খোলা অবস্থায় ইট, বালি, পাথরবাহিত ট্রাক না প্রবেশের পরামর্শ দেন। এছাড়া এয়ার পিউরিফায়ারের টাস্ক কমাতে এনবিআরকে সুপারিশ করা হবে বলে জানান এই উপদেষ্টা। পর্যন্ত একটা টাস্ক ফোর্স বা একটা কমিটি করে এই বায়ু দূষণের বিষয়টাকে অ্যাড্রেস করতে হবে, যাতে ইন্টিগ্রেটেড ভাবে কাজ করা যায়। রাতারাতি কোনো সমাধান আমাদের কাছে নেই, সহজ কোনো সমাধানও নেই, কিন্তু সমস্যাটা আসলে প্রকট। আমরা আসলে যতগুলো জায়গায় বলা সম্ভব, যা করা সম্ভব করার চেষ্টা করছি। আপাতত দুর্ভোগটা একটু কমিয়ে রাখার চেষ্টা করব, কিন্তু বায়ু দূষণ 1 বছরে 2 বছরে কমে না, পৃথিবীর কোথাও কমেনি। কিন্তু 2 বছরে কিছু হয়তো দৃশ্যমান উন্নতি দেখানো সম্ভব, 3 বছরে আরেকটু সম্ভব। সময়ভিত্তিক একটা কর্মপরিকল্পনা, এটাও আমরা সেপ্টেম্বর মাসে চূড়ান্ত করেছি। কোন প্রতিষ্ঠানের কি দায়িত্ব তাও এখানে বলা আছে। দর্শক, এই ছিল এখনকার সংবাদ রাত। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।